স্টেজে উঠলাম, খুব পাটপুট নিয়ে বললাম, আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে তবে কাগজে লিখে পাঠান। এই বলে একটা গান শুরু করছি, সাথে সাথে দর্শকদের কাছ থেকে মানে হাজার হাজার একদম রিকোয়েস্টের কাগজ আসতেছে। প্রত্যেকটা রিকোয়েস্টের কাগজে একটাই রিকোয়েস্ট ছিল, ওই শালা মঞ্চ থেকে নাম। তো এই ঘটনা আমি মনে খুব কষ্ট পেলাম, মনের কষ্ট নিয়ে গ্রিন রুমে গেলাম। গ্রিন রুমে আমাদের রনি ভাইয়া ছিল, তো আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য এসে বলতেছে, সজল মন খারাপ করিস না। আমিও যেদিন প্রথম স্টেজে উঠছিলাম, দর্শকরা যেদিক থেকে পারছিল আমার ডিম সিরা মারছিল। আমি বললাম, ভাই তাতে আপনার মন খারাপ হয় নাই? হ্যাঁ, মন তো খারাপ হয়েছিল, কিন্তু যখন দেখলাম এতগুলো ডিমের মধ্যে থেকে এখনো 5টা ডিম ভালো আছে, মনে কি শান্তি রে। আমি বললাম, ভাই এটা মনে শান্তি পাওয়ার মতো কোনো বিষয় হইলো? ওই তুই মনের শান্তির কি বুঝবি, আমার এই প্রোগ্রামের পেমেন্টের থেকে ওই 5টা ডিমের দামই তো বেশি। আমি বললাম, ভাই আপনি এত অল্প পেমেন্ট নিয়ে প্রোগ্রাম করেন? আরে না, আমি ওই অল্প পেমেন্ট দিয়ে তারপর প্রোগ্রাম করি। আপনার বাসার ফ্রিজটা যদি হয় মার্সেল ফ্রিজ, তাহলে দীর্ঘদিন সার্ভিস দিয়ে যাবে ঠিকঠাক, ভিতরে সব কিছু থাকবে টাটকা সতেজ। আপনার টেলিভিশনটা যদি হয় মার্সেল টেলিভিশন, তাহলে ঝকঝকে তকতকে ছবি পাবেন দীর্ঘদিন, সার্ভিস দিয়ে যাবে ঠিকঠাক। আর যদি পারফর্মার হয় হাসো সিজন 5-এর ইয়াসির আবিদ সজল, তাহলে পারফরমেন্সটা দিয়ে যাবে একবারে দীর্ঘদিন ঠিকঠাক। আসসালামু আলাইকুম জাজেস। হ্যাঁ, ইয়ো মেটার্স। আমিন ভাই, একজন কমেডিয়ান হইতে গেলে কিন্তু খুবই বুদ্ধিমান হইতে হয়, রাইট? রাইট রাইট রাইট। আর শুধুমাত্র এই কারণেই আমাদের মোস্তফা ভাই আর জাহাঙ্গীর ভাই আজও ডিরেক্টর হয়ে আছে। তো যেহেতু কমেডিয়ান হইতে গেলে খুবই বুদ্ধিমান হইতে হয়, আর আমি একজন কমেডিয়ান, সো আমিও খুব বুদ্ধিমান। হ্যাঁ, সে তো আমার বুদ্ধির নমুনা একটু দেই। আমি যখন কোনো স্টেজ প্রোগ্রাম করতে যাই, তখন সুন্দর সুন্দর শার্ট আর প্যান্ট পরি, কিন্তু পায়ে কোনো জুতা পরি না। তো একদিন এক উপস্থাপক আমারে বলতেছে, সজল আপনার ড্রেস আপ তো অনেক সুন্দর, কিন্তু পায়ে জুতা পরিনি কেন? আমি বললাম, ও নিয়ে আপনি চিন্তা করবেন না, আমার পারফরমেন্স শেষে দর্শকরা ভালোবেসে যা দেবে ওর থেকে পছন্দ মতো এক জোড়া পরে নেব। হরি আপু, এভাবে করে আমি একটা পুরাতন জুতার শোরুমও দিয়েছি। তবে মাঝে মাঝে একটু জোড়া মেলাইতে অসুবিধা হয়, কারণ মাঝে মাঝে আমাদের জাহাঙ্গীর ভাই আমার প্রোগ্রাম দেখতে যায়, ওই ভদ্রলোক কিপটামি করে আবার একটা উপহার ছুঁড়ে আমারে। এরপর তো আমার এলাকা যত দুষ্ট পোলাপান ছিল, ওদেরকে আমার গান শুনিয়ে তারপরে ঘুম পাড়ানো হইতো। যখন অনেক রাত হয়ে যাইতো, ওরা বাদরামি করতো, ঘুমাইতো না, তখন ওদের মা বাবারা ফোনে আমার গানের যে রেকর্ডিং ওটা চালু করে ওদের কানের কাছে ধরতো আর বলতো, হয় ঘুমাবি আর না হলে এই গান শুনবি। ওরা ঘুমাইয়ে যাইতো। একদিন স্টেজে উঠলাম, খুব পাটপুট নিয়ে বললাম, আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে তবে কাগজে লিখে পাঠান। এই বলে একটা গান শুরু করছি, সাথে সাথে দর্শকদের কাছ থেকে মানে হাজার হাজার একদম রিকোয়েস্টের কাগজ আসতেছে। প্রত্যেকটা রিকোয়েস্টের কাগজে একটাই রিকোয়েস্ট ছিল, ওই শালা মঞ্চ থেকে নাম। তো এই ঘটনা আমি মনে খুব কষ্ট পেলাম, মনের কষ্ট নিয়ে গ্রিন রুমে গেলাম। গ্রিন রুমে আমাদের রনি ভাইয়া ছিল, তো আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য এসে বলতেছে, সজল মন খারাপ করিস না। আমিও যেদিন প্রথম স্টেজে উঠছিলাম, দর্শকরা যেদিক থেকে পারছিল আমার ডিম সিরা মারছিল। আমি বললাম, ভাই তাতে আপনার মন খারাপ হয় নাই? হ্যাঁ, মন তো খারাপ হয়েছিল, কিন্তু যখন দেখলাম এতগুলো ডিমের মধ্যে থেকে এখনো 5টা ডিম ভালো আছে, মনে কি শান্তি রে। আমি বললাম, ভাই এটা মনে শান্তি পাওয়ার মতো কোনো বিষয় হইলো? ওই তুই মনের শান্তির কি বুঝবি, আমার এই প্রোগ্রামের পেমেন্টের থেকে ওই 5টা ডিমের দামই তো বেশি। আমি বললাম, ভাই আপনি এত অল্প পেমেন্ট নিয়ে প্রোগ্রাম করেন? আরে না, আমি ওই অল্প পেমেন্ট দিয়ে তারপর প্রোগ্রাম করি। এরপর তো আমার একটু মোটিভেট করার জন্য বলতেছে, দেখ সজল লেগে থাকতে হবে, লেগে থাকলে সফলতা আসবেই। এই যেমন আমাকে দেখ, এই যে আজকে আমি এখানে আসছি, আয়োজক কমিটি থেকে এক একজন লোক আসতেছে আর আমার ঘাড় ধাক্কা দিয়ে বের করার চেষ্টা করতেছে, আমি যাইতেছি না। বললাম, ভাই এত অপমান সহ্য করে এখানে থাকার কি দরকার, আপনি চলে যেতে পারেন। না, স্টেজে আমাকে উঠতেই হবে, কারণ এই প্রোগ্রামের পেমেন্ট অ্যাডভান্স করা। আমি বললাম, ভাই যারা অ্যাডভান্স পেমেন্ট করছে এরাই তো আপনাকে বের করে দেওয়ার চেষ্টা করতেছে, তা আপনার গেলে সমস্যা কি? আরে না, ওই স্টেজের জন্য আমাকে উঠতে দেয়, এই জন্য আমি ওদেরকে অ্যাডভান্স পেমেন্ট করছি। তবে দেখবেন
এই যে কমেডি করি এত বুদ্ধিমান, তাও এতটা সমাদৃত হয় না মানে দর্শক মহলে, যতটা সমাদৃত একজন সিঙ্গার কিংবা একজন ডান্সার কিংবা একজন অ্যাক্টর হয়। এই জন্য আমি সিদ্ধান্ত নিলাম আমি মঞ্চে গান গাইব। তো একদিন স্টেজে উঠলাম, একটা গান গাইলাম। গান গাওয়ার পরে আমি এক গানে 2টা পুরস্কার পাইছিলাম। প্রথমটা আমার সাহসিকতার জন্য, দ্বিতীয়টা আমার গান থামানোর জন্য। তো আমি ভাবলাম না, এইভাবে হবে না, যেহেতু গান গাইবো, গান নিয়ে একটু রিসার্চ করা উচিত, রাইট? তো গান নিয়ে রিসার্চ শুরু করলাম। তো বাংলা গানের কিছু কলি শুনেই আমি অবাক হয়ে গেছি ভাই। একজন বলতেছে মিলন হবে কত দিনে। আরে ভাই, এটা জনে জনে জিজ্ঞাসা করার মতো কোনো কোশ্চেন হইলো? মিলন কবে হবে সেটা তো মিলনের বাপ মাই ভালো জানে। এরপর আরেকজন বলতেছে তুমি দিও না কো বাসর ঘরের বাতি নি ভাইয়া। আরে বোকা মেয়ে, এই বাতি না নিভাইলে তোর বংশের বাতি জ্বলবো কেমনে? এরপর আরেকজন বলতেছে বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। আরে শোনা, দিনের বেলায় তো আমি অফিসে ছিলাম, তুমি রাইতে এলে না কে? গান নিয়ে যখন রিসার্চ শেষ হলো, আমি স্টেজে উঠছি গান করার জন্য। তো আমি গান শুরু করব, এর মধ্যে কোত্থেকে একটা পিঁপড়া এসে আমার ডান পায়ে কুটুস করে কামড় দিল। আমি তো ব্যথায় আহ করে উঠলাম। এরপর আর একটা পিঁপড়া এসে আমার বাম পায়ে কুটুস করে কামড় দিল। আমি তো ব্যথায় উহ করে উঠলাম। সাথে সাথে দেখি দর্শকের হাতে তালি। আরে আমি তো এখনো গানই শুরু করিনি, এরা হাতে তালি দেয় কে? পরে বুঝলাম ওরা ওইটারে ব্রেক ড্যান্স ভাবে হাতে তালি দিছে। এই দেখে পিছন থেকে উপস্থাপক বলতেছে সজল ভাই, পাবলিক এটা হেভি খাইতেছে, আপনি এটা চালাইয়া যান। আমি বললাম আমিও সেইটা চাই, আপনি শুধু আরো কিছু পিঁপড়া পাঠায় দেন। তো এই যে হাতে তালি পাইলাম, এইটা আমাকে ইন্সপায়ার করছে ডান্স করার জন্য। সিদ্ধান্ত নিলাম না, এখন থেকে ডান্স করব মঞ্চে। তার পরের দিনই আমাকে একটা প্রোগ্রাম থেকে ডাকা হলো, আমাকে ডান্স করতে হবে। তো আমি প্ল্যান করলাম যে পিঁপড়ার কামড়ে যেহেতু ভালো ডান্স হয়, আমি বাড়ির বিভিন্ন চিপা চাপা থেকে অনেকগুলো পিঁপড়া ধরে আমার প্যান্টের পকেটে ভরে নিয়েছি। আমি প্ল্যান করছি একটু পরপর একটা করে পিঁপড়া ধরবো, পায়ের কাছে ছাড়বো, ওরা কুটুস করে কামড় দেবে, আমার একটা ভালো ব্রেক ডান্স হবে। তো এই ভাবনা থেকে আমি যখন গেটটা পার হয়েছি, সাথে সাথে আমার কিসে কি উড়ার দৌড়া দেন শুরু। কারণ ওই দিনকে ভুলবশত যে প্যান্টটা পরছিলাম, ওই প্যান্টের পকেট 2টাই ছেড়ে আসছিল। তো এই ব্যথা সহ্য না করতে পেরে ডান্সার হওয়ার স্বপ্ন বাদ দিলাম তুষার ভাই। তারপর আমি চেষ্টা করছিলাম একটু নায়ক হব। তো নায়ক হবার সিদ্ধান্ত যখন নিলাম, এটা আমার হুলুলুলু ভাইরে জানাইলাম। তো হুলুলুলু ভাই আমার বলতেছে আচ্ছা বলতো, হাইট অফ জাতে মাতাল তালে ঠিক কারা? আমি বললাম কারা? ওই বাংলা সিনেমার নায়কেরা। দেখবি ওরা ফাইটিং সিনে দামি পাঠায়, কিন্তু বাসর ঘরের সিনে ঠিকই নিজে যায় বসে থাকে। তো এইসব শুনে বুঝে আমার মনে হলো যে না, এসব কিছু আমার দ্বারা হবে না। আমি কমেডি করতাম, কমেডিটাই আমার দ্বারা হবে। তা আমি আবার ইউটার্ন করে কমেডি করা শুরু করছি। আমি এখন কমেডি করি এবং খুব গর্ব করে বলি আমি একজন কমেডিয়ান। এই পারফরমেন্সটা সবাই হয়তো রিলেট করতে পারবে না, কিন্তু যারা স্টেজ পারফর্ম করি আমরা, আমাদের লাইফে এরকম অনেক রকম ঘটনা ঘটে। সবই যে একবারে এক্সাক্ট এরকম না, কিন্তু এর চেয়েও আরও বড় বড় ঘটনাও ঘটে। কি কি যে ঘটে, আমরা যারা স্টেজে উঠি, কত রকম অভিজ্ঞতা আমাদের আছে। আমিন ভাই একটু। ইয়েস সজল, অসম্ভব সুন্দর একটা মনে করা পুরো একটা ফিল্ম দেখলাম, একটা মানুষের জীবন কাহিনী দেখলাম কমেডির মধ্যে দিয়ে, এবং সত্য ঘটনাগুলো তুমি অনেক সুন্দরভাবে কমেডি দিয়ে বুঝিয়ে দিলে। অসম্ভব সুন্দর ছিল পারফরমেন্স, বিউটিফুল। ইয়াসির আবিদ সজল, এখনও চোখে লেগে আছে সেই দেবদাস। অনেক অনেক শুভকামনা, আবার দেখা হলো, আবার দেখা হবে। সবাই